আপনাকে স্মরণ করা আমার শ্বাস নেওয়ার মতোই হয়ে গেছে। পাপমোচন করতে আমি আমার শৈশবে ফিরে যাচ্ছি। অতীতে যে সমুদ্র আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আজ সেই সমুদ্রই আমাকে আমার শেকড়ের কাছে নিয়ে যাচ্ছে। আমি ইব্রাহিম, মানলিস আর সোফিয়ার আদরের ছেলে ইব্রাহিম। 17 বছর আগে আমি আমার মায়ের মুখ দেখেছি, আমার ভাইয়ের সাথে খুনসুটি করেছি। হঠাৎ করে জীবনের গোলকধাঁধায় হারিয়ে ফেলি নিজেকে। চারিদিকে ধুধু প্রান্তর, আর আমার পথের কোনো দিক নেই। তাকে ছুতে পারি না, কিন্তু আমার কানে আমার মায়ের মধুর কণ্ঠ এখনো শুনতে পাই। ওইটুকুই আমার সম্বল। আমার ছোটবেলার হারানো স্মৃতিগুলো নিয়েই আমার বেঁচে থাকা। আমি ইব্রাহিম, কার কাছে ফিরছি আমি? আমার গন্তব্য কোথায়? এখন কি আর ফিরে যাওয়া সম্ভব, নাকি ভাগ্যে শুধু সামনে এগোনোর কথাই লেখা আছে? যেখান থেকে এসেছিলাম সে জায়গা কি এখনো আমার অপেক্ষা করছে? তাকে কি কখনো দেখতে পাবো? ফেরার সময় যদি আমার বুক কাঁপে, পরিচিত রাস্তা ধরে হেঁটে গেলে কি নিজের বাড়ি খুঁজে পাবো, নাকি সেই পরিচিত সমুদ্র আমাকে প্রত্যাখ্যান করবে? কি পাবো ফিরে গেলে? এ শুধু ফিরে যাওয়া নয়, এ তোমার প্রয়োজন ইব্রাহিম। হেতিজা বসে বসে কাঁদছে নিজের ঘরে, কিন্তু আমাদের দুজনকে অনেক কঠিন থাকতে হবে। ওর শিক্ষা পাওয়া উচিত। এটা করা খুব জরুরি, তাহলে এই কাহিনী শেষ হয়ে যাবে। আম্মা, মানিসায় মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। দ্রুতই কাজ শেষ হয়ে যাবে। আমার প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি। আমার সোনা ছেলে, মায়ের মন খুশি করে দিলে দোয়া করি অনেক সফল হও। বাবা, আজকে জুম্মাবার, তোমার নিশ্চয়ই মনে আছে। এক সপ্তাহ হয়ে গেল জাহাপনার সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু উনি সুযোগই দিচ্ছেন না। বেগম সুলতানার সাথে কথা বলুন, যদি কোনো লাভ হয়। আম্মা তো আমার উপর রেগে আছেন। আল্লাহ আমাকে সাহায্য করুন। নিকো, একই পোশাক পরেছো, ধনী হয়ে গিয়েছো নিকো। কোথায় নিকো? আমি টিও, নিকোর আদরের ছোট ভাই। টিও, তুমি বেঁচে আছো?
আমি এলিনি, কুকলামো এলিনি। আমাকে চিনেছো? জি চিনেছি। এত বছর আগে দাস বানিয়ে নিয়ে গেল, আর কোনো খবর আসেনি। সবাই ভেবেছে তুমি মরে গিয়েছো। তোমাকে যেদিন নিয়ে গেল আমি অনেক কেঁদেছি। নিকো অনেক দিন পর্যন্ত কেঁদেছে বেচারা। সবাই এখন কোথায় এলেনি? ঘর তো খালি, মা কোথায়? মানলিস সমুদ্রের ধারে। জাহাপনার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছি। ইব্রাহিম পারগা গিয়েছে, ওনাকে জিজ্ঞেস করব ইব্রাহিমের অনুপস্থিতিতে উজির আজমের দায়িত্ব কে পালন করবে। আহমেদ পাশা, এই বিষয়ে কথা না বললেই ভালো। জাহাপনার সিদ্ধান্তে আমাদের হস্তক্ষেপের প্রয়োজন কি? এখানে দেখছো কোনো সমস্যা? না তো, আমার কোনো সমস্যা নেই। আজ জুম্মার রাত না, আজ জাহাপনা মাহি দেবরান সুলতানের সাথে থাকবেন, তাই চিন্তা করছিলাম। আজ এরকম কিছু হবে না, দেখে নিও, একদম হবে না। বলে দাও সব মেয়েদের এই কথা মাথায় ঢুকিয়ে নিতে। এতটা বিশ্বাস নিজের উপর? ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন। আয়শা, এখানে কি করছো? ওখানে মেয়েরা অপেক্ষা করছে। যাচ্ছি তো সুম্বুল আগা, কি হলো এমন? যাও যাও, খালি বেশি কথা বলে। সুম্বুল আগা, আমার কাছে আসছিলে না কোনো বিশেষ খবর নিয়ে? সুলতানা, আপনার কাছে আসছিলাম না। আমার সাথে এত শত্রুতা কিসের? তুমিও কি পাশা হয়ে গেছো? আস্তাগফিরুল্লাহ, একদম না। আপনার কিছু প্রয়োজন আছে সুলতানা? যাও মাহি দেবরানের কাছে গিয়ে উপস্থিতি দাও। জাহাপনা কোথায় এটুকুই বলো। জানি না, আমার অনেক কাজ পড়ে আছে। আপনি একটু বেশি চিন্তা করছেন সুলতানা। সুলতান বদলে গিয়েছেন একদম। আমাকে এমন ভাবে দেখেন যেন ওনার মনে আমি কোথাও নেই। আমার অস্তিত্ব নেই। ক্ষমা চেয়েছি, কিন্তু ক্ষমা করেননি। ওই মহিলা ওনার পুরো মনটা নিয়ন্ত্রণ করে ফেলেছে, জাদু করেছে। কিন্তু আজ তো জুম্মার রাত, তাই না? ভুলে যাও ওই কথা। সুলতানা, জাহাপনা আপনাকে ডেকে পাঠিয়েছেন। আম্মু, আমিও যাব। আম্মা, আমার উপর এখনো রেগে আছেন? আপনিও কি জাহাপনার মতো কথা বলবেন না? কোনো মা সন্তানের উপর রাগ করতে পারে না, সন্তানও মা বাবার বিশ্বাস ভাঙতে পারে না, অসম্মান করতে পারে না। আমরা চেয়েছিলাম তুমি সুখী হও, জীবনে কখনো যেন কোনো দুঃখ না পাওয়ার তুমি আঘাত করলে আমাদের। তোমার ভাইও খুব কষ্ট পেয়েছে, তোমার কাছ থেকে আমরা এটা আশা করিনি। আম্মা,
আমি আপনাদের আঘাত করার কথা চিন্তাও করিনি। আমি কোনো ভুল করিনি আম্মা। মনের ওপর কি কারো কোনো জোর আছে বলুন? একে কি তাহলে আমি তোমার ভালোবাসা মনে করব? আম্মা, শুনতে পাচ্ছেন এই শব্দ? যদি থেমে যেত তাহলে এসব শেষ হয়ে যেত। বাবা, বাবা, আমি টিও। আমি ইব্রাহিম। টিও, তুমি বেঁচে আছো বাবা, তুমি ফিরে এসেছো। এসে গেছি বাবা, ফিরে এসেছি। টিও, আমার ছেলে ফিরে। তাহলে আপনি আমার সিদ্ধান্তের প্রতি অনাস্থা জানাচ্ছেন পাশা? আপনার সিদ্ধান্তে আমি কেন অনাস্থা জানাবো? যাবো না। ইব্রাহিমকে উজির করেছেন, তাতে সম্মতি জানিয়েছি। আপনার সব সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। আমি হয়তো কথা বোঝাতে পারিনি। আমি আপনার কাছে অন্য বিষয়ে কথা বলতে এসেছি। কি ব্যাপার বলুন? মুখ খুলুন পাশা। যাবো না, ক্ষমা করবেন। এ বিষয়ে কথা বলা আমার জন্য অনেক মুশকিল। রাজ পরিবারের জামাই ফেরহাদ পাশা আর বেহান সুলতানের অনেক সম্মান করি আমি। তাহলে কি ফেরহাদ পাশার গুণগান করতে এসেছেন? আচ্ছা বলো দেখি, এত বছর কোথায় ছিলে তুমি? পোশাক দেখে তো ধনী লাগছে তোমার। বলছি আপনাদের সব বলবো বাবা, কিন্তু আগে মার সাথে তো দেখা হোক। ঘরে ছিল না। মা কোথায় গিয়েছে? আর নিকো কোথায়? ওকেও ডাকুন। বাবা, মা কোথায়? চলে গেছে বেহেশতে, 10 বছর হয়ে গেছে। ওইখানে এখন অপেক্ষা করছে। ওর স্বপ্নে, ওর দোয়ায় শুধু তুমি ছিলে। গ্রামে টিও নামে সব বাচ্চাদের আদর করত, যেভাবে তোমাকে ধরে আদর করত। বাবা দেখো, নিকো এসে গেছে।
যাবো না, ফেরহাদ পাশার সাথে আমার কোনো শত্রুতা নেই। দুলকাদিরের সব ঘটনার নিষ্পত্তি হয়ে গেছে, কিন্তু এর আসল অপরাধ উজির ফেরহাদ পাশা করেছে। ঘটনা নিষ্পত্তির সময় এটা বলা উচিত ছিল পাশা। বিশ্বাসঘাতকের পরিণতি আপনি জানেন। তা আমি ভালো করেই জানি যাব না, কিন্তু ফেরহাদ পাশার কুকর্ম এতটুকু হলে তাও হতো। আমরা যখন রুটসে শত্রুদের মোকাবেলা করছি, ওই সময় পাশা তার কাজ করে গেছেন। শত্রুদের সাথে হাত মিলিয়ে কি করেননি? অর্থসিদ্ধি, লুটপাট, ধ্বংসযজ্ঞ, ক্ষমতার অপব্যবহার। শুধু অভিযোগের ভিত্তিতে রায় দেবেন না পাশা। ঠিকঠাক প্রমাণ জোগাড় করুন যেন ওর গর্দান কাটতে পারি। কিন্তু এটা ভুলে যাবেন না, সুলতান সুলেমানের আদালত কারো দ্বারা প্রভাবিত হয় না। তোমাকে দেখার সৌভাগ্য হলো শেষ পর্যন্ত। আমার তো নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না, এতদিন পরে তুমি এলে। বাবা তো বলেছিল তুমি এই পৃথিবীতে আর নেই, কিন্তু আমি কোনোদিন বাবার কথা বিশ্বাস করিনি। আমি বলতাম আমার ভাই বেঁচে আছে। সবসময় আমার মন বলতো যে দেখো তুই একদিন নিশ্চয়ই ফিরে আসবে। তাড়াতাড়ি চলো, ঘরে ফিরে যাই। নিশ্চয় অনেক খিদে পেয়েছে টিওর। আমি এই সব মাছ খেয়ে ফেলতে পারবো। ওর খিদের কথা মনে আছে বাবা? সব সময় নিজেরটা শেষ করে আমার খাবারে নজর দিত। আমার ভাইয়ের জন্য তো আজ বার্গার সব মাছ ভেজে নিয়ে আসবো আমি। জলদি চলো। আম্মা এমন ভাবে কথা বললেন যেন আমি কোনো পাপ করে ফেলেছি, রাজ পরিবারের নাম মাটিতে মিশিয়ে দিয়েছি। দয়া করে এমন কথা বলবেন না শাহজাদি। বেগম সুলতান আপনাকে ভালোবাসেন বলেই রেগে আছেন। সব ঠিক হয়ে যাবে, একটু সময় যাক, সময় সমাধান করবে। আমাকে দেখুন, যা আপনার নিজেই আজ আমাকে ডেকে পাঠিয়েছেন। আমার কি সৌভাগ্য বলুন? সৌভাগ্য নয়, আম্মা বলেছিলেন তাই। আমাদের সবার জীবন ওনার আদেশেই চলছে। তুমি এই কথায় মন খারাপ করো না। বেশি আবেগপ্রবণ তাই বলে ফেলেছি। অনুমতি চাই, আমাকে তৈরি হতে হবে। ফুপি, আমরা বাবার কাছে যাচ্ছি, তুমিও চলো না। কেমন আছে সবাই? ভালো আছি, আমাদের সাথে খান। নিশ্চয়ই, তোমাদের সাথে খাওয়া খুব মনে পড়ে। হুররাম সুলতান, আসুন। হাতুনদের সাথে খাবো আমি। সুম্বুল আগাকে আমি আজ রাতের কথা জিজ্ঞেস করেছিলাম, কিছু বলেনি। তুমি বলো, সুলতান আজ রাতেও ওর কাছে যাবেন? জানি না, সত্যি বলছি জানি না। কেউই দেখছি জানে না, নাকি সবাই মিথ্যে বলছে আমাকে?
নিগার কালফা, সুলতানের জন্য সুলতানা সাজগোজ করবেন। সবকিছু ঠিক আছে কি? জি, আপনারা যান, আসছি। আজ জুম্মার রাত, তাই ডেকেছেন। জাহাপনা ডাক পেয়ে সুলতানাও কত খুশি। এর মা হি দেবরান সুলতান। আয়শা চুপ, কথা বলো না। তোমার জিভ ছিঁড়ে ফেলবো আয়শা। কে জাহাপনার সুলতানা সময় হলেই সবাই দেখতে পাবে। আমাকে বলে কি হবে? সাহস থাকলে মাহি দেবরান সুলতানকে কি বলো। অনেক বড় বড় কথা বলছো আয়শা, সাবধান হয়ে যাও। হুররেম সুলতান, সাবধান না হলে কি করবে তুমি? আমাকেও বিষাক্ত গলবস্ত্র দেবে? এই প্রাসাদে সুলতানের সাথে কথা বলছো তুমি, এটা মনে রেখো। মুখ সামলে কথা, সমানটা ফেলে দেবো তোকে। আয়শা, তোকে আমি ছাড়বো না, দেখে নেবো। মুখ বন্ধ করো আয়শা। ছাড়ো আমাকে। এই সিরকার কথাও আমি ভুলিনি। এর স্বাদ, গন্ধ, ঘরে বানানো রুটি, মায়ের হাতের সবকিছু। নাও ভাই, এসব তোমার। টিও, এত বড় লোক হলে কি করে তুমি? তোমার সেবার এতগুলো লোক আমাদের জন্য এত উপহার কি করে পেলে? আমার নাম ইব্রাহিম। মানিসাতে এক ভদ্রমহিলা আমাকে খুঁজে পায়, আর তখন থেকে উনি আমার দেখাশোনা করেন, পড়াশোনা করালেন। তারপর একদিন শিকার করতে করতে শাহজাদা সুলেমান ওদিকে এসেছিলেন। ওই সময় আমি বেহালা বাজাচ্ছিলাম, শুনে ওনার ভালো লেগেছিল, আর তখন থেকেই আমাকে ওনার সাথে নিয়ে গেলেন মানিসার প্রাসাদে। 7 বছর ওখানে ছিলাম। সুলতান সুলেমান সিংহাসনে বসলেন। তখন তুমি কি করলে ইব্রাহিম? তারপর থেকে আমি ওনার সহচর হয়ে গেলাম। উনি সুলতান হলেন আর আমি খাসকামরা প্রধান। বাহ বাহ বাহ, ওনার সবচেয়ে কাছের আর বিশ্বাসী অনুচর। আমরা একসাথে রণক্ষেত্রে গিয়েছি, বেলগ্রেড, রোডস, সব যুদ্ধেই আমরা বিজয়ী। রোডস অভিযানে যাওয়ার পথে উনি কথা দিলেন, যদি বিজয়ী হয়ে ফিরি তাহলে আমাকে পারগায় যাবার অনুমতি দিবেন। জাহাপনা তার কথা রেখেছেন, তাই আজ আমি এখানে। রূপকথার গল্পের মতো তোমার জীবন কেটেছে। একদিকে ভালোই হয়েছে, অটোম্যানদের সাথে চলে গেছিলে। এখানে থাকলে তো শুধু মাছ ধরে বেড়াতে হতো। ইব্রাহিম, খুব গর্ববোধ করছি। যদি তোমার মা আজকে বেঁচে থাকতো। মা আমাদের সাথেই আছে, আমি সবসময় তেমনটাই বিশ্বাস করেছি। আমি অনুভব করেছি, না হলে দুঃসময়ে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতাম আমি। অসম্ভব বেয়াদব, ওকে আমি ছাড়বো না, মেরেই ফেলবো ওকে। আমি গলাটা টিপে ধরে দম আটকে মেরে ফেলবো। কি বলছো এসো? চুপ করো। বিপক্ষেই থাকো, আমার শত্রুদের পক্ষেই থেকো। বেরিয়ে যাও, আমি আজকে একা থাকবো। যাও, চলে যাও, আমি নিজেই খেয়াল রাখবো আমার বাচ্চাদের। বেরিয়ে যাও।
এসে গেছি আমরা, এসে গেছি। চলে এসো আমার শাহজাদা, বাবা আমার। তুমি তো অনেক বড় হয়ে গেছো, এখন কি কোলে উঠলে চলবে? ওই যে দেখো, ওখানে গিয়ে বসো দেখি। এখানটায় বসো। এই হলো আমার শাহজাদা, এখন বাবার সাথে বসে কাজ করবে। এই নাও তোমার কলম, দোয়াত, এই যে কাগজ, এখন লেখা শুরু করো। আম্মু তুমি চলে যাও, জাহাপনার সাথে কাজ করব আমি। দয়া করে এখানেই থাকে শাহজাদা, কোনো বিরক্ত করব না, সত্যি বলছি, চুপ করে থাকবো। ঠিক আছে, কিন্তু আমরা খুব জরুরি কাজ করব। ইব্রাহিম কবে আসবে? ওকে মনে পড়ছে। চলে আসবে খুব তাড়াতাড়ি। বাবা ঘুমিয়ে পড়েছে। বলছিল সকালে মাছ ধরতে যাব। হ্যাঁ, বললেই হলো। কোনো মাছ টাছ ধরতে যেতে পারবো না, এতদিন পর ভাইকে পেয়েছি। নিকো, একটা বড় জাহাজ কিনি আর বাড়িটাও মেরামত করি, কি বলো? না বাদ দাও, একটা বড় বাড়ি বানাই সমুদ্রের তীরেই, বার্গার সবচেয়ে বড় বাড়ি। হ্যাঁ, দরকার নেই, কিছু চাই না আমাদের। খামোখা খরচ করে লাভ নেই। আমরা বড় লোক হয়ে কি করব? এই বাড়িতেই বা সমস্যা কোথায়? তুমি তো ফিরেই যাবে। আমি ফিরে যাব না নিকো, আর ফিরবেন না গুলফাম, বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা। অনেক দূরে চলে গেছেন, এত দূরে চলে গেছেন যে আর মনেও পড়বে না কখনো। গুলফাম, এই একটা জিনিস ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আমার জীবনটাকে এই বাক্সের ভেতরে চিরতরে বন্দি করে চাবি সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে চাই আমি। এই ছোট প্রজাপতিটা, ওকে তো আপনার হৃদয়ের কাছে রাখার কথা ছিল। ওই আপনার রক্ষা করবে। ওকে রাখুন, ও আপনার মন আপনার ভালোবাসার কাছে দিয়ে আসবে। মাথা খারাপ হয়ে গেছে? হুররামের সাথে ঝগড়া করতে গেছো, মেরেই ফেলবে তোমাকেও। আমি যখন বোঝাতে গেছি ঘর থেকে বের করে দিল। ও আমার কোনো ক্ষতি করতে পারবে না।
আমার সাথে কি হয়েছিল মনে নেই? কি অবস্থা করেছিল আমার মুখ পুড়িয়ে দিতে পারলে তোমার কি করতে পারে ভাবো? কি করব বলো, সহ্যের বাইরে চলে গিয়েছিল। এত বড় বড় কথা বলে ও। সাবধান হয়ে যাও, হুটহাট কিছু করো না। তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছো নাকি? না তো, আমি শুতে এসেছি। যাও চুপচাপ শুয়ে পড়ো, না হলে কপালে দুঃখ আছে। গুলনিহাল, রাতে কোথায় শুবে তুমি? নিচে মেয়েদের সাথে থাকবো আমি। হুররাম সুলতান একা থাকতে চাই এখন। সে তো এমনিতেও একাই থাকতে হবে। রাতে এখানে এসে বসে থাকতাম, সারা রাত এখানেই কাটিয়ে দিতাম সবার সাথে। রাগারাগি করতাম, কান্নাকাটি করতাম, মায়েরও খুব রাগ হতো। কারণ তুমি হারিয়ে গিয়েছিলে, আমাদের সাথে ছিলে না, কোনো খবর ছিল না তোমার। বেঁচে আছো নাকি মরে গেছো আমাদের কথা একবারও মনে হয়নি। কোনোদিন ক্ষমা করবো না আমি তোমাকে। আজ বলতেই হবে, এত বছর ধরে কেন অপেক্ষা করালে আমাদের, বলো? মানুষ নিজের শেকড় ছেড়ে কেমন করে থাকতে পারে এতদিন? যখন চলে গিয়েছিলাম তখন থেকেই ফিরে আসতে চেয়েছি। আমি স্বপ্নেও রাস্তা খুঁজে বেড়াতাম, হারিয়ে যেতাম। আমি কোনোদিনই দূরে যাইনি নিকো, কোনোদিন দূরে যাইনি ভাই। এই বাড়ি ছেড়ে, তোমাদের থেকে, এই সমুদ্রের কাছ থেকে সারা জীবন এই দুঃখ চেপে রেখে বেঁচেছিলাম আমি। তাহলে চলো, তোমার এই দুঃখটা আজ মিটিয়ে দেই। দুঃখের আগুন মনকে জ্বালিয়ে ছাই করে দেয়। ভাই আমার,
এটা তোমার জন্য। মার বেহালা, মনে আছে নাকি ভুলে গেছো বাজাতে? আমি আজ পর্যন্ত কিছুই ভুলিনি নিকো।
দয়া করে আপনার এই দাসীকে ক্ষমা করে দিন। একটু ছুতে দিন আপনাকে। কেন বঞ্চিত করছেন? আপনার অপেক্ষায় আছি। সাদিকা, এখানে কি করছো তুমি? সেটা তো তুমি বলবে। তুমি এখানে কি করছো বলো? আমি তো একটু হাঁটতে এসেছিলাম। মিথ্যে বলবে না। তুমি কিছু একটা দিয়েছো বঞ্জু কাকাকে, দেখেছি আমি। সুম্বুলা কাকে গিয়ে জবাব দেবে। এসো, না হলে চিৎকার করে সবাইকে জাগাবো। আচ্ছা, আমার হাতটা ছাড়ো, আসছি। আজকে তোমার সব মিথ্যা প্রমাণ হয়ে যাবে সাদিকা খাতুন। তুমি শেষ।